শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। সবশেষ ঝালকাঠির গাবখান সেতু এলাকায় ট্রাকের চাপায় প্রাণ হারায় 14 জন। আহত অবস্থায় বরিশাল সহ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অন্তত 20 জন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, যেমনটি বলছিলাম যে ট্রাকের চাপায় যে দুর্ঘটনাটি ঘটেছে, এখনো 20 জনের মতো বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমাদেরকে জানাবেন যে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন তারা কতটা শঙ্কামুক্ত রয়েছেন, চিকিৎসক কি বলছেন, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আমি আসলে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঝালকাঠির বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের একটি প্রান্তে। এই সড়কের কিছু দূর গেলেই কয়েক কিলোমিটার যাবার পর গাবখান ব্রিজ, এবং ওই গাবখান ব্রিজের চলেই কিন্তু গতকাল মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে তৎক্ষণাৎ ওই ঘটনাস্থলে 11 জন আসলে নিহতের ঘটনা ঘটে, এবং তারপর পরবর্তীতে ঝালকাঠি সদর হাসপাতালে 1 জন এবং বরিশাল শের এই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু 2 জন মারা গেছেন। মোট এই 14 জন আসলে মারা গেছেন। এর মধ্যে কিন্তু একই পরিবারের শিশু সহ একাধিক ব্যক্তিও কিন্তু আছেন। আপনি আসলে জেনে অবাক হবেন যে এই যারা আসলে নিহত হয়েছেন তারা কিন্তু তাদের অনেকেই কিন্তু একটি আসলে বিয়ের বৌভাত অনুষ্ঠানে আসলে যাচ্ছিলেন। যাত্রা পথে গাবখান ব্রিজের টোল প্লাজায় তারা অপেক্ষারত ছিলেন টোল পরিশোধের জন্য, এবং এই সময় পিছন থেকে বিপরীত গতির একটি আসলে ট্রাক তাদেরকে চাপা দিয়ে যায়, এবং ওই ঘটনাস্থলের পথচারী বলেন, ওখানে অবস্থানরত অনেকে এবং অটো এবং একটি প্রাইভেট কারে থাকা অনেকেই কিন্তু নিহত হন। আহত যারা হয়েছেন তাদেরকে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন, এবং পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় তাদেরকে কিন্তু প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়, এবং ভর্তি করার পর যাদের অবস্থা একটু গুরুতর দেখা যায় তাদের কিন্তু আসলে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আমরা সর্বশেষ আজ সকালে যেটা জানতে পারছি যে এখন পর্যন্ত বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 9 জন আসলে চিকিৎসাধীন রয়েছেন, এবং এই 9 জনের অবস্থা শঙ্কামুক্ত কিনা সেটা কিন্তু আরো 24 ঘন্টা পার হলে জানা যাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং একই সাথে কিন্তু তারা জানিয়েছেন যে আজ সকালে কিন্তু একজনকে আসলে ঢাকায় রেফার করা হয়, এবং সেই জায়গা থেকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দর্শকদের যে এই মহাসড়কে কিন্তু বেপরোয়া গতিতে এখনো আসলে গাড়ি চলাচল করছে, এবং এই গতি সীমা নির্ধারণ এবং নিয়ন্ত্রণের আসলে কিন্তু কেউ নেই। এই ধরনের একটা ব্যাপারে কিন্তু আমাদের সামনে এসেছে আমাদের প্রাথমিক তদন্তে। আমরা কিন্তু সড়ক ও জনপদের বিভাগে কথা বলেছিলাম, সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই গতকালের দুর্ঘটনার আগেও কিন্তু ঠিক একই জায়গায় মাত্র 20 গজ দূরত্বে 2 দিন আগে রাতে কিন্তু একটি বেপরোয়া ট্রাক একজনকে পিষে চাপা দিয়ে যায়। আর আরেকটু যদি আমরা পরিসংখ্যান আপনাদেরকে দেই, এই বরিশাল বিভাগে বিশেষ করে পদ্মা সেতু হয়ে যাবার পর কিন্তু সড়ক পথে রাজধানী সহ আশেপাশের অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ বেড়েছে, এবং সেই সূত্রে কিন্তু সড়কে বেড়েছে অনেক গাড়ি এবং বিশেষ করে বাস, কিন্তু সেই অনুযায়ী রাস্তার উন্নয়ন, বিশেষ করে অপ্রশস্ত রাস্তার প্রশস্তকরণ কিন্তু সেভাবে হয়নি। ঢাকা থেকে এই প্রান্তে বরিশাল আসার পথে আসলে ভাঙা থেকে শুরু করে কুয়াকাটা এবং পটুয়াখালী যে শেষ প্রান্ত, এই জায়গাটুকুতে কিন্তু প্রচুর আসলে অপ্রশস্ত বাঁক রয়েছে, এবং এই বাঁকগুলো কিন্তু নিয়মিত বিরতিতে আসলে দুর্ঘটনার ঘটনা ঘটে। এবং এই ঈদের মৌসুমেও কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জেনেছি শুধুমাত্র এই মাসে, এই চলতি মাসেই কিন্তু এখন পর্যন্ত প্রায় 7 জন সড়কে প্রাণ হারিয়েছে। তো এই দক্ষিণাঞ্চলের সড়ক যেন একটি মৃত্যু ফাঁদে আসলে পরিণত হয়েছে। এই ব্যাপারটাই আসলে সড়ক ও জনপদের তথ্য মতে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। মোটামুটি স্নেহা, এই ছিল খুলনা এবং বরিশাল আঞ্চলিক মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঝালকাঠি সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর।
দেশের মহাসড়কগুলো যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। অবৈধ যানবাহন আর গতির প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মহাসড়কের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে শফিকুল ইসলাম শামীম এবং নরসিংদী থেকে সুমন বর্মন। প্রথমে যাচ্ছি শামীমের কাছে। শামীম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শামীম, এই যে এই মহাসড়কে বিভিন্ন দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলোর কারণ কি দেখছেন বা দুর্ঘটনা ঠেকাতে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার দৌলতদিয়া খুলনা মহাসড়কের যে মহাসড়কগুলি রয়েছে, এই মহাসড়কে অবৈধ যে যানবাহন রয়েছে, অবৈধ যানবাহনের কিন্তু দূরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই যানবাহন গুলি কিন্তু পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই তারা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন এবং এই যানবাহনগুলি মহাসড়কে থাকার কারণে কিন্তু দুর্ঘটনায় অনেকেই কিন্তু মারা যাচ্ছে, অনেকেই পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। আমি যদি এই মহাসড়কের কথাটা বলি, এই মহাসড়কে আমার সামনে কিন্তু একটি মাহিন্দ্র কিন্তু মনে হয় 3 চাকার যানবাহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যানবাহনটা কিন্তু যাত্রী বহন করছে, যাত্রী বহন করে নিয়ে আসছে। পাশাপাশি এই যে 4 লেনটা রয়েছে, যে আরেকটি দুর্ঘটনার যদি কারণ বলি, সেই কারণটা হচ্ছে যে এখানে একটা 4 লেন রয়েছে। এই 4 লেনে উল্টা পথে যানবাহনের চলাচলের একটা নীতি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সেটা অনেক আগে থেকে কিন্তু পুলিশ প্রশাসনের সামনে কিন্তু সেই কিন্তু দুর্ঘটনার একটা কারণ বলে অনেকে জানিয়েছেন। আর এই যে মহাসড়কে যে যানবাহনটা দাঁড়িয়েছে, এই জায়গাটা টিকিট সংগ্রহ করার জন্য, ফেরি পারে টিকিট সংগ্রহ করার জন্য দাঁড়িয়েছে, তার পাশেই কিন্তু তারা এমন ভাবে দাঁড়িয়েছে যে পিছনে আরেকটা গাড়ি এসে কিন্তু তাদেরকে ধাক্কা দিতে পারে। সবকিছু বলা যায় যে দৌলতদিয়া রাজবাড়ী জেলার যে মহাসড়কটা, যে যানবাহনগুলি রয়েছে, এখানে শত শত অবৈধ যানবাহন হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে তারা মহাসড়কটা দাপিয়ে বেড়াচ্ছে। আর এই দাপিয়ে বেড়ার কারণে কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। আর এ ব্যাপারে মাঝে মধ্যে তারা 2-1টি অভিযান চালানো, সেই অভিযানটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় না বলে আমরা জানি। আর এই যে পাশে আরেকটা বিষয় কিন্তু খেয়াল করছেন যে মহাসড়ককে ব্যবহার করে কিন্তু অনেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অনেকে দেখেন অনেক কিছু রেখেছে। এটা কিন্তু পাশে কিন্তু একটা ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম আছে। সেই কন্ট্রোল রুমের পাশেও কিন্তু একটা ব্যবসা কিন্তু রাস্তাকে মহাসড়ককে ব্যবহার করে কিন্তু এখানে একটি অনেক মালামাল, যে ভাঙ্গুরি মালামাল দেখেও কিন্তু ব্যবসা করেছে। এই যদি আমি সবকিছু মিলিয়ে যদি বলি যে রাজবাড়ী জেলার যে মহাসড়কটি যে আছে, সেই মহাসড়কে একে তো কয়েকটি কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। আর এর কারণটা হচ্ছে কিন্তু রাস্তাটা খানাখন্দে ভরা। এটা হাইওয়ে যারা আছে তারা কিন্তু এই যে মেরামত না করে কিন্তু সেই ভাঙাচোরা রাস্তায় কিন্তু এই যানবাহনগুলি চলতে হচ্ছে। আর সেই উল্টা পথে যানবাহনগুলি চলাচলের যে নীতি রয়েছে সেটি। আর এই যে রাজবাড়ী জেলায় প্রায় 5 শতাধিক অবৈধ যানবাহন রয়েছে, হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে তারা মহাসড়ক দাপিয়ে বেড়েছে। এই কারণে কিন্তু দুর্ঘটনা গুলি ঘটে যাচ্ছে বলে এ ব্যাপারে আমরা চালকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে মহাসড়কে অসংখ্য খানাখন্দের কারণে তারা উল্টা পথে চলে, আবার পাশাপাশি তাদের কিন্তু জীবনের তাগিদেই কিন্তু তারা অবৈধ যানবাহন চালিয়ে আসছে। আর এইটা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এই একটা নিয়ন্ত্রণ থাকে তাহলে হয়তো দুর্ঘটনা রোধ করা যাবে বলে সাধারণ মানুষ জানিয়েছেন। তো এই ছিল রাজবাড়ী জেলার মহাসড়কের সর্বোচ্চ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছে নরসিংদী, সুমনের কাছে জানবো নরসিংদীর খবর। সুমন। আমি এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বেলনগর বাস স্ট্যান্ডে। রাজধানী পার্শ্ববর্তী জেলা এই নরসিংদী জেলার উপর দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক সহ বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক বয়ে গিয়েছে। আমরা যতটুকু জানি যে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর প্রায় 53 কিলোমিটার এই মহাসড়কের নরসিংদীতে অবস্থিত এবং ঢাকা সিলেট মহাসড়কের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ জেলা হিসেবে নরসিংদী জেলার নাম শীর্ষে রয়েছে। এই নরসিংদীর অংশের বেশ কিছু বাঁক রয়েছে যেগুলোকে বিপজ্জনক বাঁক বলা হয়। সেই বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত
ঈদের আগের দিন রাতে গত 10 এপ্রিল নরসিংদীর মাধবদীতে ভয়াবহ এক কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং ওই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 10 জন। একই চিত্র প্রায়ই ঢাকা সিলেট মহাসড়কে দেখা যায়। একইভাবে ঢাকা সিলেটের পাশাপাশি রয়েছে যে বেলানগর থেকে ইটাখলা এবং ইটাখলা থেকে যে ডেনের ঘাট সেই সড়কেও নতুন সম্প্রসারণের কাজ চলছে। সেই সড়কগুলোতেও অহরহ দুর্ঘটনা ঘটছে। তবে আমরা পুলিশ এবং ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই দুর্ঘটনা রোধে তারা ফিটনেসবিহীন যাতে গাড়ি মহাসড়কে না চলাচল করে সেই ব্যাপারে তারা কার্যকরী ব্যবস্থা নিচ্ছে। এই ছিল ঢাকা সিলেট মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। শামীম এবং সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কের খবরাখবর। এবার চলে আছে অন্যান্য প্রসঙ্গে। রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ মেলা সপ্তাহ ও মেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আর্যমণি, বেবি, প্রবাত ভাই আরিফ, তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুল হাসান সাহেবের 4 বছরের নাতি সুকান্ত, তাকে হত্যা করে। তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সাইনাবাদকে হত্যা করে এবং আত্মীয় রেন্টু সহ যাদেরকে 15 আগস্ট হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, রাষ্ট্রপতি আক্রান্ত হয়েছে শুনে ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। কর্মরত পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একটি জাতিকে স্বাধীনতা অর্জন করে দেওয়া এবং আত্মপরিচয়ের সুযোগ করে দেওয়া, সেই লক্ষ্য নিয়েই সেই 48 সালে মাতৃভাষায় বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার যে সংগ্রাম জাতিপিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সেই সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা। এপ্রিল মাস আজকে 18, গতকালকে গেছে 17 এপ্রিল। স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল এই 1971 সালে 17 এপ্রিল, এবং সেই সরকারই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের, এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলার মাটিতেই, এবং সেই দিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। যে ঘোষণার উপর ভিত্তি করেই স্বাধীনতার পর জাতিপিতা আমাদের সংবিধান দিয়েছিলেন। কারণ 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, 26শে মার্চ জাতিপিতা স্বাধীনতা ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তারই নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি। 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়ে ডাক দেন। 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা, ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ করা থেকে শুরু করে একেবারে গণমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করলেন। মানুষ যখন সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করলো এবং যাত্রা শুরু করলো, তখন এই চরম আঘাতটা আসে। পরে যারা সরকার এসেছে তারা ক্ষমতাকে ব্যবহার করা, আত্মঘাতী সংঘাত, ওই সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাদের হত্যা করা, হাজার হাজার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিক হত্যা, একের পর এক কু, প্রায় 18-19টা শুধু কু হয়েছে, বা এই একটা কু হয়েছে বাংলাদেশে। আর এদেশের সাধারণ মানুষ তারা অবহেলিত, বঞ্চিত, তাদের দিকে কারো তাকানোর অবসরই ছিল না। অবৈধভাবে দখল করা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখারই প্রচেষ্টা ছিল, যার ফলে বাংলাদেশ আর এগোতে পারেনি। অনেক ঘাত প্রতিঘাতের পর 1996 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি, আওয়ামী লীগ সরকার গঠন করে। জাতিপিতা যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, যে আমাদের দেশে খাদ্য সংরক্ষণের জন্য
তিনি 19টা জেলাকে ভেঙে প্রতিটি মহকুমাকে জেলা রূপান্তর করেন এবং প্রতিটি জায়গায় একটি করে খাদ্য গুদাম নির্মাণ করেন এবং সেই সাথে সাথে মানে খাদ্যের সাথে সাথে আমিষের যোগান দেওয়া, পুষ্টি নিশ্চয়তা দেওয়া, সেই দিকেই তিনি দৃষ্টি দিয়েছিলেন এবং খাদ্য উৎপাদনের জন্য সার আমদানি করা, ভালো বীজ উৎপাদন করা, কৃষকদের কৃষি উপকরণ সহজলভ্য করা, সব ব্যবস্থাই কিন্তু তিনি করেছিলেন। এবং আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের জমির পরিমাণ সীমিত, তাছাড়া পারিবারিকভাবে যখন জমিগুলি ভাগ হয় তখন বিভিন্ন আইল দিয়ে যে ভাগ হয়ে যায়, যার ফলে কৃষি যান্ত্রিকীকরণ করা কঠিন হয়ে পড়ে, যে কারণে তিনি বহুমুখী গ্রাম সমবায় করে সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে উৎপাদনকে দ্বিগুণ করবার পদক্ষেপ তিনি নিয়েছিলেন, কিন্তু সে কাজগুলো তিনি করে যেতে পারেননি। এটাই হচ্ছে সব থেকে দুঃখের। আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমরা এটা ধরে নিতে পারি না যে প্রতি বছরই আমাদের সমানভাবে ফসল উৎপাদন হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষা করার জন্য যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব পদক্ষেপ নিয়েছিলেন, রেড ক্রিসেন্টের সহায়তা নিয়ে তিনি দুর্যোগকালীন সময় ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া ও মানুষের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে একদিকে যেমন সাইক্লোন শেল্টার করা, সেই সাথে সাথে মুজিব কেল্লা করা, অর্থাৎ শুধু মানুষ না পশু পাখিগুলিও যেন রক্ষা পায়, সে ব্যবস্থাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। যে একই সাথে যেন পশু পাখি, কারণ আপনারা জানেন যে মানুষ তার গৃহপালিত পশু পাখি ফেলে আসতে চায় না, সেই জন্যই তিনি এই যে মাটির ঢিপি করে করা, যেটা এই নামটা কিন্তু স্থানীয় লোকদেরই দেওয়া, মুজিব কল্লা, এটা জাতিপিতা বা কোনো আনুষ্ঠানিক নাম ছিল না, এটা সাধারণ মানুষই নাম দিয়েছিল। ঠিক সেইভাবেই কিন্তু তিনি দেশের মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষার পদক্ষেপও জাতির পিতা নিয়েছিলেন। স্বাধীনতার পরে কোন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার তো কোনো সম্পদ নেই, আপনি কি দিয়ে এই দেশ গড়ে তুলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি এই বাংলাদেশ গড়ে তুলব। তার একটি বক্তব্য আমি এখানে উদ্ধৃতি দিচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার মানুষ আছে, আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টক আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের আর থাকবে না, আনকোড, অর্থাৎ এই দিন আরো উন্নত হবে। 1973 সালে আমাদের আরো উন্নত মানের গবাদি পশু আনার জন্য তিনি অস্ট্রেলিয়া থেকে অধিক উৎপাদনশীল ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাভী এবং সার আমদানি করেন এবং বাংলাদেশে গবাদি পশুর কৃত্রিম প্রজনন করার সূচনাও বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান। বাংলাদেশ যদি জাতির পিতা বেঁচে থাকতেন হয়তো বহু আগেই আমরা আরো উন্নত হতে পারতাম, কিন্তু এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি, এটা হচ্ছে দুর্ভাগ্য। 1996 সালে আমি যখন সরকার গঠন করি আমরা দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম। তখন রিজার্ভ মানিও তেমন ছিল না, আমার ইনফ্লেশনও অনেক বেশি ছিল, এশিয়াতে তখন খাদ্য মন্দা। ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না। কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই, আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে আবার পদক্ষেপ নিয়েছি। আমরা আপনাদের মনে থাকার কথা 1998 সালে 98 সালে যখন ভয়াবহ বন্যা হয়,
সেই 98 সালের যে বন্যা, আমার মনে হয় এত দীর্ঘস্থায়ী বন্যা আর কোনোদিন বাংলাদেশে হয়নি। আমাদের গবাদি পশু থেকে শুরু করে অনেক প্রাণী এবং মৎস্য সম্পদ সেগুলি যেমন নষ্ট হয়, ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অচল হয়ে পড়ে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই অবস্থা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বলেছিলাম আল্লাহর রহমতে একটি মানুষকে না খেয়ে মরতে আমরা দেব না। আমরা ঠিক সেই পদক্ষেপই নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল। সেই সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে। যেসব জায়গায় বন্যা ছিল না তাদেরকে সার বীজ দিয়ে বীজতলা তৈরি করার ব্যবস্থা নিয়ে নিই। পানি টানার সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বীজতলা, সার, নগদ টাকা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই। বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয়। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বৃত্ত খাদ্যে উন্নীত করি। তো পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো। যেখানে জাতিপিতা বলে গেছেন আমাদের মাটি আছে, সোনার মাটি, আমাদের ফসল আমরা ফলাবো এবং আমরা তা প্রমাণ করেছি। 2001 সালে আমার 5 বছর পূর্ণ হওয়ার পরে যখন আমি ক্ষমতা হস্তান্তর করি, তখনও 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2009 সালে যখন আবার সরকারে আসি, তখন দেখি সে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা, বরং ওই 26 লক্ষ না 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে। আর যেখানে মুদ্রাস্ফীতি আমি 1.50% রেখে গিয়েছিলাম, ইনফ্লেশন, চালের দাম মাত্র 10 টাকা ছিল, সেই চালের দাম 30 টাকার উপরে হয়ে গেছে, আর মূল্যস্ফীতি তখন 12% উঠে গেছে। তার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেই এবং রিজার্ভ মানি 1 বিলিয়নও না, তারও কম। সেই অবস্থায় যাত্রা শুরু করেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার সব ব্যবস্থা করার ফলেই আজকে আমরা জাতিপিতা যেখানে আমাদের স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আমাদের লক্ষ্য ছিল 2020 সালে জাতিপিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় অন্তত বাংলাদেশকে আমরা আরো এক ধাপ উন্নীত করব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, 2026 সাল থেকে তা শুরু হবে। এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস, মুরগি, পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। আজকে আমি এটুকু বলবো যে আমাদের যারা, আমরা প্রথমবার সরকারে এসেই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে অনেক সময় বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি, কর্মসংস্থান ব্যাংক করি, তার মাধ্যমে ঋণ দিই, যুব সমাজকে উৎসাহিত করি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া, সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু তখন নিয়েছিলাম। এবং পুষ্টির জন্য যা যা দরকার, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নেই। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যেন যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোকেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছ, গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের
আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে, সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকে তাদের চিন্তা। আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আজকে অন্তত এটুকু বলতে পারি যে আমরা 96 সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি, কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতিপিতা বঙ্গবন্ধু করে গিয়েছে। কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত জাত বা অধিক ফসল ফলন সম্ভব না। কাজে একদিকে যেমন ফসল উৎপাদন, এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে, অনেকটা সাফল্য পাওয়া গেছে। খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি, এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি। পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু, যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি যেটা ছিল মাত্র 18,06,00,000 পোলট্রির সংখ্যা, এখন তা 52,79,00,000, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। সেই সাথে এমনকি লবণ, চা, দুধ উৎপাদন সবকিছুই আমরা বৃদ্ধি করেছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে, যেটা সব থেকে আমাদের প্রয়োজন। এবং মাংস উৎপাদনে কিন্তু 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 562,30,00,000 ছিল, এখন 2,337,63,00,000 ডিম উৎপাদন হয়। এমনকি কৃষিখাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি। যেখানে বিএনপি আমলে মাত্র 1,170 কোটি টাকা ছিল, আমরা 26,055 কোটি টাকা ভর্তুকি দিই। কিন্তু এই কোভিড-19 এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরো বাড়াতে হয়েছে। সেই সাথে বীজ গবেষণা কেন্দ্র, বীজ উৎপাদন, এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনে এটা শুধু দানাদার খাদ্য না, পশু পাখি সবকিছু উৎপাদনেই আমাদের গবেষকরা মাছ, আমাদের দেশীয় মাছ উৎপাদন সব ক্ষেত্রে আমাদের অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি। যা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এবং এই উৎপাদন আরো আমরা বাড়াতে চাই। আমাদের এত খাল, বিল, নদী, নালার দেশ আমরা, আমাদের দেশে মানুষের কেন আমিষের কষ্ট হবে? আর বর্তমান যুগে শুধু আমাদের না, বিশ্বব্যাপী এটা বলে যে মাংসের থেকে মাছ, সবজি সেগুলি হচ্ছে সব থেকে অধিক পুষ্টিকর এবং নিরাপদ পুষ্টি দেয়। আর মিঠা পানির মাছ তো আরো বেশি। কাজে সেক্ষেত্রে অনেক হারিয়ে যাওয়া দেশি মাছ গবেষকরা গবেষণা করে করে সেগুলি কিন্তু আজকে উৎপাদন করছে। আমরা আমাদের অনেক প্রায় বিলুপ্ত প্রায় মাছগুলি আবার ফিরে পাচ্ছি। গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে পারেনি, এটাই হলো বড় কথা। তাছাড়া মুরগির ক্ষেত্রেও গবেষণা করে করে বিভিন্ন ধরনের পাখি এখন উৎপাদন হচ্ছে। শুধু ডিমই না, মাংস মানুষ এখন খেতে পাচ্ছে। একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য।
আলুর হাজার পদের আলুর নানা রকমের মানে তৈরি করা হলো এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। তবে মানুষের চাহিদা এখন মাংস, আরো বড় বড় মাছ সবকিছু খাবে। এখন দেখি জিনিসের দাম নিয়ে চিন্তিত, পেঁয়াজের দাম বাড়লো কেন? পেঁয়াজ আমরা কিন্তু 90% পেঁয়াজই আমাদের আনতে হতো ভারত থেকে, সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। ভোজ্য তেল 90% আনতে হয় বিদেশ থেকে। কেন আনতে হবে? আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি। তবে এবার সুখবর হলো যে আমরা প্রচুর আমাদের গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ। সেই সাথে সাথে আমাদের রাইস ব্রান, চালের কুড়া থেকে যে তুষ থেকে যে তেলটা হয় সেটা হচ্ছে, বা অন্যান্য যেমন তিলের তেল বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু বহুমুখী করতে পারি, করার সেই সুযোগ আরও আছে, আমরা এখন করেও যাচ্ছি। আর পেঁয়াজ নিয়ে যখন এত ঝামেলা, আমি বললাম পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন? জাতিপিতা তো বলেছেন আমাদের সোনার মাটি, সোনার মাটিতে যা দেবো তাই ফসল হবে। এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপরে কারোর কাছে মুখ খাপে কিভাবে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও মেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, কয়েকদিন ধরে বাড়ছে তাপমাত্রা। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, যেমনটি বলছিলাম চারিদিকে এতটাই তীব্র এবং তাপদাহ রয়েছে, কুষ্টিয়ায় গরমের তীব্রতা কেমন? আবহাওয়া অফিসের পূর্বাভাস কি বলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আসলে আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও তীব্র দাবদাহ বইছে। আসলে কোথাও স্বস্তির খবর নেই, ঘরে বাইরে সব জায়গায় কিন্তু তীব্র গরম অনুভূতি হচ্ছে। অর্থাৎ তীব্র রোদের পাশাপাশি ভাবসা গরমে কিন্তু মানুষজন হাঁপিয়ে উঠেছে। অর্থাৎ এক প্রকার হাড় ফাটা গরম পড়তেছে। এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, যেখানে ঘরের মধ্যেই থাকা যাচ্ছে না, সেখানে কিন্তু জীবিকার তাগিদে তাদের বাইরে বেরোতে হচ্ছে। এবং এই কঠোর রোদে কিন্তু যারা যেমন রিক্সা চালক রয়েছে, ভ্যান চালক রয়েছে, দিনমজুর রয়েছে, তারা কিন্তু কাজ পাচ্ছে না, তাদের আয় অনেকটাই কমে গেছে, যাত্রী সংখ্যা কমে গেছে, রাস্তাগুলা ফাঁকা, তাই ভাড়াও হচ্ছে না। আমার সাথে একজন রিক্সা চালক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে তীব্র গরম পড়ছে এবং প্রচন্ড রোদ, এতে আপনাদের ভাড়ার কি অবস্থা এবং আয়ের কি অবস্থা? রোড ঘাটে লোক নাই, অত্যন্ত গরম, আমরা চলতেই পারছি না, খুব সমস্যা। কলে পানি নাই, পানি খাবার সমস্যা, আমরা চলবো কিভাবে? যেমনটি শুনছিলেন আসলে রিক্সা চালকদের অবস্থা যেমনটি, আসলে রাস্তায় লোকজন কমে গেছে এবং তাদের ভাড়াও হচ্ছে না, যার ফলে কিন্তু আয় কমে গেছে। আসলে নিম্ন আয়ের যারা মানুষ, এরকম রিক্সা চালক থেকে ভ্যান চালক, তারা কিন্তু চরম দুর্দশার মধ্যে পড়েছে। এছাড়াও কুষ্টিয়ার এই যে আমি যে রোডটায় দাঁড়িয়ে আছি, এটা কাটাইখানা মোড় বলা হয়, এই রোডটা কিন্তু সর্বত্র জ্যাম থাকে, কিন্তু আপনি দেখতেছেন তেমন কিন্তু যানবাহন নেই এবং যে রিক্সাগুলো আমরা দেখতেছি সেগুলো কিন্তু যাত্রী সংখ্যা নেই। অর্থাৎ এই গরমের ফলে কিন্তু মানুষজন বাইরে বেরোচ্ছে না, তাই রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর সবাই কিন্তু আয় কমে গেছে। এক প্রকার আমরা বলতে পারি চরম ভোগান্তির মধ্যে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। আর এছাড়াও আমি যদি একটু জানাই যে এখন কিন্তু সামনে বৈশাখ মাস চলছে, কিছুদিনের মধ্যে মাঠ থেকে নতুন ধান উঠবে। আরেক
প্রকার বিপাকে পড়েছে যারা কৃষক রয়েছে, তারা আসলে ফসলি জমিতে ধান কাটার জন্য এই যে প্রচন্ড গরমে তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়াও আমি কুষ্টিয়ার যে হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু এই যে গরমজনিত যে রোগ, সেই রোগের প্রবণতা বেড়েছে এবং তার ফলে কিন্তু শিশু থেকে বয়স্ক অর্থাৎ বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে তারা। আমি এ বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকদের যেটি দাবি যে আসলে এই যে তীব্র দাবদাহ চলছে, এই দাবদাহে ঘর থেকে তারা বেরোতে নিষেধ করছে। এমনকি তারা বলছেন যে ঠান্ডা জাতীয় খাবার পান করতে এবং তরল জাতীয় খাবার পান করতে, না হলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই হিট স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হতে পারে। আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এই কুষ্টিয়ার নাগরিকরা যে কোথাও তারা স্বস্তি পাচ্ছে না, অর্থাৎ ঘরে বাইরে সব জায়গায় কিন্তু অস্বস্তির মধ্যে বিরাজ করছে। আমি কুষ্টিয়ার যারা আবহাওয়া অফিসের কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের মুখেও কিন্তু কোনো সুখবর নেই। আসলে তারা কিন্তু দুঃসংবাদ দিচ্ছে। তারা বলছে যে এই যে তাপমাত্রা, এতে কিন্তু বাড়বে, অর্থাৎ কমার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, এমনকি বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। কুষ্টিয়ায় আজকে সকালে যে তাপমাত্রা নিরূপণ করা হয়েছে সেটি হচ্ছে 38.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কিন্তু যত বেলা বাড়বে এই তাপমাত্রা কিন্তু আরো বাড়বে। আসলে আবহাওয়া অফিস যে তথ্য দিচ্ছেন তাতে কিন্তু আরো দুর্ভোগ বাড়বে জনসাধারণের। আসলে সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে প্রচন্ড রোদ এবং তার সাথে ভাবসা গরমে কিন্তু হাঁপিয়ে উঠেছে কুষ্টিয়ার জনসাধারণ। এই ছিল কুষ্টিয়া থেকে গরম নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুষ্টিয়ায় আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, খুলনায় গরমের তীব্রতা কেমন দেখছেন, আর এই গরমে হাসপাতালে কি রোগীর সংখ্যা বেড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। খুলনায় গরমের তীব্রতা আসলে প্রচন্ড। গত পরশুদিন 39.6 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা, গতকালকে 39 ডিগ্রি সেলসিয়াস ছিল। আসলে আবহাওয়া অফিস থেকে বলছে মাঝারি তাপদাহ চলছে খুলনায়। প্রচন্ড তাপদাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, দিনমজুর, তারা কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলোতে আছে, এই হাসপাতালগুলোতে গরমের কারণে আসলে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে জ্বর, নিউমোনিয়া, পেটে ব্যথা, পানি শূন্যতা, ডায়রিয়া সহ নানান কারণে সম্প্রতি কিন্তু হাসপাতালগুলোতে রোগীরা আসছে। আমরা কথা বলেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমএর সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন গতকাল কিন্তু প্রায় 1200-র মতো রোগী মেডিকেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। পাশাপাশি সব গরমে বেশি আক্রান্ত হচ্ছে খুলনা শিশু হাসপাতালের শিশুরা। এই হাসপাতালটিতে 247টার মতো বেডে রোগী ভর্তি আছে, যেখানে টোটাল রোগীর বেডের ধারণ ক্ষমতা 275 জন। সর্বশেষ যে খবরটা আমরা জানতে পেরেছি যে খুলনার যে সংক্রমণ ব্যাধি হাসপাতাল, যেখানে আসলে ডায়রিয়ার প্রকট কারণে মানুষ ভর্তি আসে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোগী আসছে দূর দূরান্ত থেকে, মোড়লগঞ্জ, অভয়নগর সহ বিভিন্ন জায়গা থেকে, এখানে খুলনার বাইরে থেকে এখানে রোগী আসছে। গত মাসে থেকে এই পর্যন্ত প্রায় 750 রোগী ডায়রিয়া সেবা নিতে এই হাসপাতালে আসছে। আমরা একটু কথা বলবো যে যশোরের অভয়নগর থেকে আসছে, তার সাথে কথা বলবো আসলে কি কারণে আসছে একটু আমাদের বলবেন। আমি আসছি প্রচন্ড গরমের কারণে, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, বমি পায়খানা ডায়রিয়ার প্রকোপের কারণে তাকে আমি এখানে নিয়ে আসছি। আমরা এখানকার যে চিকিৎসক আছে ডক্টর হাবিবুর রহমান, তার সাথে জানতে চাচ্ছি যে এখানে ডায়রিয়ার প্রকোপের অবস্থা কি। ধন্যবাদ। বর্তমানে ডায়রিয়া তীব্র তাপদাহের কারণে আমাদের হাসপাতালে নিয়মিত ডায়রিয়া রোগী বেড়ে চলেছে। গত মার্চ মাসে আমরা প্রায় 450-এর উপর ডায়রিয়া রোগীকে সেবা প্রদান করেছি। এখনো পর্যন্ত আমরা 350 বা 300-এর কাছাকাছি রোগীকে চিকিৎসা প্রদান করেছি এবং নিত্য ডায়রিয়া সংক্রান্ত পানি শূন্যতা সংক্রান্ত রোগীর পরিমাণ নিত্যদিন বেড়েই চলেছে। ধন্যবাদ। আসলে ডায়রিয়ার প্রকোপ সহ যে পানিবাহিত যে রোগীগুলো আছে, এর কারণে রোগীর সংখ্যা বাড়ছে। স্নেহা, খুলনা থেকে এটা ছিল সর্বশেষ তথ্য। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম খুলনায় আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। ময়মনসিংহে চলছে তবলা প্রশিক্ষণ কর্মশালা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, যেমনটি বলছিলাম যে ময়মনসিংহে তবলা প্রশিক্ষণ কর্মশালা চলছে, এই কর্মশালায় কারা কারা অংশ নিয়েছেন কিংবা কাদের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, বিস্তারিত জানাবেন।
স্নেহা, ধন্যবাদ। ময়মনসিংহের 3 দিন ব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে, অর্থাৎ 3 দিন ব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালা শেষ দিন আজকে। কিন্তু আমরা দেখেছি এই কর্মশালায় 23 জন প্রশিক্ষণার্থী তারা কিন্তু যোগ দিয়েছেন এবং তারা দেশ বরেণ্য তবলা প্রশিক্ষণার্থী তারা দেশ বরেণ্য যে শিল্পী রয়েছে অর্থাৎ পল্লব সাঁওতাল, তার কাছ থেকে আসলে প্রশিক্ষণ পেয়ে এখানকার শিল্পী যারা আছেন তারা কিন্তু একেবারেই উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে তারা কিন্তু স্থানীয়ভাবে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং এই গত 3 দিনে তারা কিন্তু যে খ্যাতিমান শিল্পী তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের যে আগামীর অগ্রযাত্রা সেটি কিন্তু আরো সুপ্রসারিত হবে সেই বিষয়টি তারা কিন্তু বলছিলেন। আমরা দেখছি যে এই প্রশিক্ষণে আমরা দেখেছি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা তবলায় কিভাবে তাদের যে দক্ষতা সেটি বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে তারা কিন্তু এই প্রশিক্ষণ থেকে তারা বেশ উপকৃত হচ্ছেন সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখছি যে এই প্রশিক্ষণ সকাল 9:30 থেকে শুরু হয়ে সন্ধ্যা 7:30 পর্যন্ত প্রতিদিনই চলে এবং আজকেও কিন্তু সন্ধ্যা 7:30 এবং 8টা নাগাদ এই প্রশিক্ষণ শেষ হবে এবং তাদের যে দক্ষতা সেই দক্ষতা কাজে লাগিয়ে আগামীর যে অগ্রযাত্রা সেটি আরো বৃদ্ধি পাবে বলে তারা যারা প্রশিক্ষণার্থী আছেন তারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন এবং সেই বিষয়টিকে কাজে লাগিয়ে সামনের দিকে তারা এগোতে চান। যারা প্রশিক্ষণার্থী আছেন তারা এটি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ কর্মশালা অর্থাৎ তবলা প্রশিক্ষণ কর্মশালা নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।